দর্শক আপনাদের স্বাগত চ্যানেল ওয়ানের পর্দায়। আমি ইশতিয়াক ইমন আছি মগবাজারে, রাজধানীর মগবাজারে। এরই মধ্যে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছে। যিনি নিহত হয়েছেন তার নাম সিয়াম, বয়স 21 বছর। আমরা আছি এখনও ঘটনাস্থলে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা এরই মধ্যে এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আছে। মূলত ককটেলটি নিক্ষেপ করা হয়েছে, যেটি ধারণা করা হচ্ছে মগবাজার যে ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভারের উপর দিয়ে এখানে দাঁড়িয়ে যিনি নিহত হয়েছেন যুবক, তার পরিচয় আমরা যতটুকু পেয়েছি, তার নাম সিয়াম। তিনি এখানে একটি গ্যারেজে অর্থাৎ মোটর মেকানিক হিসেবে তিনি কাজ করতেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভৎস ছবি এখানে রয়েছে, সেটি আমরা ক্যামেরায় দেখাতে চাই না। একেবারেই চায়ের দোকানটির সামনে রক্তে ভেসে যাচ্ছে, এরকম একটি পরিস্থিতি। এরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসেছে, পুরো এলাকাটি ঘিরে আছে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একটু বলে রাখি যে এটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা, এটি বলার সুযোগ এই কারণে নেই। পরপর অনেকগুলো ঘটনা রাজধানীতে ঘটেছে এবং যেই জায়গাটিতে এই ঘটনাটি ঘটল সেটি একটি চার্চের সামনে, এবং এরই মধ্যে সারা বিশ্ব জুড়ে বড়দিনের আয়োজন শুরু হয়ে গেছে। এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেটি জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ, অর্থাৎ চার্চ যে পরিষদ রয়েছে সেই পরিষদ বাংলাদেশের সামনে একেবারেই। এবং এই চার্চটিতে যে বড়দিনের আয়োজন, সেই বড়দিনের আয়োজন করা হয়ে থাকে, আমরা বিভিন্ন সময় দেখেছি। এরকম একটি জায়গাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছে এবং তারপরই দেখলাম আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা এখানে এসেছেন তারা পুরো এলাকাটিকে ঘিরে রেখেছেন। প্রত্যেকটি ঘটনার পরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে পদক্ষেপ সেটি প্রশংসার দাবি রাখে, কিন্তু যেটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি যে আগে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, এবং ঘটনাগুলো ঘটার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বড় তৎপরতা দেখাচ্ছেন এবং অনেক সময়ে আমরা দেখতে পাচ্ছি দ্রুত সময়ের মধ্যে তারা আসামিদের শনাক্ত করছেন, গ্রেপ্তার করছেন। কিন্তু সার্বিকভাবে বড়দিনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ঢেলে সাজানোর কথা ছিল বা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা গত একদিন আগে সচিবালয়ে বড়দিন উপলক্ষে, 31 উপলক্ষে, তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে এই তিনটি বড় বিষয়কে মাথায় রেখে যে ধরনের নিরাপত্তার কথা বলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছেন, তারপরে এরকম একটি ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে, ক্ষোভ বিরাজ করছে। একেবারেই যিনি মারা গেছেন তার পরিচয় আমরা নিশ্চিত হয়েছি, দিনমজুর মানুষ, অর্থাৎ মোটর মেকানিক। তিনি দরিদ্র পরিবারের সন্তান। একটি মগবাজারের একটি কার ডেকোরেশনের, অর্থাৎ যে গাড়িগুলো নতুন বা পুরনো গাড়িগুলোর যেগুলোকে নতুন করে মেরামত করা হয় এবং সিট কাভার থেকে শুরু করে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ যেগুলো লাগানো হয় সেই দোকানগুলোতে তিনি কাজ করতেন। তার পরিবারের স্বজনরা এখানে এসেছে, আহাজারি করেছে। এখানে যারা আসছেন তারা নানান ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন, আমরা একটু শুনতে চাই। বেশ কয়েকজন এরই মধ্যে এখানে এসেছেন, তারাও কথা বলছেন, আমরা একটু তাদের মুখ থেকে শুনতে চাই যে এখানে। কিন্তু আমরা অপরাধীকে খুঁজে বের করতে পারতেছে না, এটা আমরা আসলে খুবই সন্দিহান। আসলে বিষয়টা কি? গির্জার সামনের ঘটনাটি। আমার নাম কল্লোল বণিক। আমি আগামী সংসদ নির্বাচনে এখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী, ঢাকা 12 আসনের। একেবারেই চার্চের সামনের ঘটনাটি ঘটলো এবং বড়দিনের আয়োজন চলছে সারা পৃথিবী জুড়েই। এইটি কিভাবে দেখছেন আসলে? এটি আসলে এই যারা এই কমিউনিটির মানুষ আছে তাদেরকে একটা অবশ্যই আজকে রাত্রে বড়দিনের, আজকে রাত 12টার সময় বড়দিন এখানে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মাবলম্বীরা বড়দিন উদযাপন করতে যাচ্ছে। এই সময় তো আমাদের প্রত্যাশা যে এই সময় এখানে নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু জোরদার ব্যবস্থা তারা নিবে, অন্য সময়ের চাইতে তারা এই সময়টাতে একটু বেশি গুরুত্ব দিবে। কিন্তু আশ্চর্য, এই সময় এখানে এরকম একটা ঘটনা হচ্ছে এবং ঘটনা ঘটলো এবং একজন মানুষ জীবন দিল। এইটা কোনোভাবেই তো প্রত্যাশিত না। স্বরাষ্ট্র উপদেষ্টা একদিন আগে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন বড়দিন, 31 এবং তারেক রহমান, তিনটা বড়দিনকে ঘিরে তারা একটি বড় নিরাপত্তা বলয় তৈরি করেছেন। এটি আসলে কেমন? বর্তমানে দেশে এখন যে পরিস্থিতি, আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আসলে বিশ্বাস করি না এবং আমরা আরও স্পষ্টভাবে বলতে চাই যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের তাদের বেতন হয় জনগণের টাকায়, তারা জনগণের নিরাপত্তা দিতে পারছে না, তাদের তো দায়িত্বে থাকার কোনো অধিকার নাই।
তাদের ন্যূনতম লজ্জাবোধ থাকলে তারা জনগণের কাছে মাপ চেয়ে তারা এইখান থেকে দায়িত্ব থেকে তাদেরকে পদত্যাগ করা উচিত। এবং যেটা গুরুত্বপূর্ণ যে আমাদের জীবনের নিরাপত্তা তাদেরকে এনিহাউ দিতে হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। এর জন্য জনগণ ট্যাক্স দেয়, ভ্যাট দেয়। 2 দিন আগে এখানে এক ঘটনা ঘটছে, তারপরেও আজকে এখানে এরকম ঘটনা ঘটে কি করে? এটা আমাদের প্রশ্ন। হাদির মৃত্যুর পরেই বড় ধরনের একটি প্রশ্ন উঠেছিল এই ঘটনা এবং এই ঘটনা, এই যে সার্বিকভাবে নিরাপত্তাটিকে কিভাবে দেখছেন আপনি? যেহেতু এখানে সংসদ নির্বাচন করতে চান, একজন সংসদ নির্বাচন করবেন, একজন মনোনীত প্রার্থী হতে চান, কি বলবেন আসলে সার্বিক নিরাপত্তা আপনার এলাকা কেমন? বাংলাদেশে একটা নির্বাচন খুব জরুরি। গণতান্ত্রিক পথে বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্য বাংলাদেশে একটা নির্বাচন খুব জরুরি, এবং এই নির্বাচনকে বানচাল করার জন্য অনেক ধরনের তৎপরতা এখানে চলতেছে। সুতরাং সরকার তো সেটা জানে, এবং সেটা যাতে প্রতিহত করা যায় এই বিষয়টা দেখার দায়িত্ব তো তাদের, কিন্তু তারা তাদের দায়িত্বটা পালন করতে পারতেছে না। এখানে সাধারণ নিরীহ মানুষ জীবন হারাচ্ছে, এটা তো কখনো কাম্য না। সুতরাং আমরা মনে করি সরকার এখনও আগামীতে আর একটা মানুষের জীবন যাতে হুমকির মধ্যে না পড়ে, এর জন্য সে যাতে দ্রুত পদক্ষেপ নেয় এবং কার্যকরী ব্যবস্থা যাতে সে গ্রহণ করে। আমরা শুনছিলাম যিনি এই এলাকা থেকে কমিউনিস্ট পার্টির থেকে নির্বাচন করতে চান, তিনি কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে সার্বিকভাবে নিরাপত্তার যে পরিস্থিতি বাংলাদেশে এখন, সেটি কোনোভাবেই সন্তোষজনক নয়। কোনো মানুষের জীবন আসলে নিরাপদ এটি বলতে পারছেন না, তিনি এমন অভিযোগ করছিলেন। এবং হাদি হত্যার পরে আমরা দেখেছি বেশ কয়েকটি প্রকাশ্য দিবালোকে হত্যার ঘটনা ঘটেছে এবং গুলি করে মানুষ হত্যার ঘটনা ঘটেছে। পুরনো ঢাকায় আমরা দেখেছি, মিরপুরে দেখেছি, সেখানে দোকানে ঢুকে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। পুরনো ঢাকায় একজন শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে প্রকাশ্যে দিনে দুপুরে হত্যা করা হলো। তারপরে আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত করার কথা ছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিন্তু বারবারই সেই বিষয়টিকে বারবার বিভিন্ন জায়গা থেকে তাগাদা দেওয়া হয়েছিল এবং সরকারকে এই বিষয়ে বিভিন্ন মহল থেকে, রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু এটি গুরুত্ব সহকারে দেখতে বলা হয়েছিল। কিন্তু একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। প্রথম আলোতে হামলা হয়েছে, ডেইলি স্টারে হামলা হয়েছে, অর্থাৎ গণমাধ্যম হামলার বাইরে যাচ্ছে না এবং একই সাথে বাইরে যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও নিরাপদ না। একেবারেই নিরীহ একটি মানুষ যিনি কাজ শেষ করে চায়ের দোকানে এসেছিলেন চা খাওয়ার জন্য, সেই চায়ের অর্ডারটিও তিনি দিয়েছিলেন, যে 1 কাপ চা তিনি চেয়েছিলেন, কিন্তু সেই চা তিনি আর খেতে পারেননি। তার স্বজনরা এখানে এসেছেন। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা যাচ্ছিল না, পরবর্তীতে তার স্বজনরা যখন খবর পেয়ে এসেছেন তারা নিশ্চিত করেছেন তার বয়স 21 বছর। তিনি একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করতেন। তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন, অর্থাৎ অবসর সময় কাটাচ্ছিলেন, কিন্তু তারা সেই বাসায় ফেরাও হয়নি। তার স্বজন যারা এসেছেন তারা এখন আহাজারি করছেন। আমরা দেখতে পাচ্ছি একেবারেই চার্চের সামনের এই ঘটনা, অর্থাৎ দুটি বিষয়, একটি আইনশৃঙ্খলা রক্ষাকে প্রশ্ন তুলে দেয়া নাকি, অর্থাৎ যারা এই ঘটনার সাথে জড়িত বা যারাই ঘটিয়েছে তাদের দুটি বিষয় আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে এই স্পটে এসে। একটি এই যে চার্চ রয়েছে, জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ, অর্থাৎ এটি খ্রিস্টানদের একটি বড় জায়গা রাজধানীর ভেতরে, যারা বড়দিনের আনুষ্ঠানিকতা এরই মধ্যে শুরু হয়ে গেছে। সেটি ঠিক গেট বরাবর এরকম একটি ঘটনা, এটি আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করবে, অর্থাৎ যেহেতু ধর্মীয় একটি বিষয় রয়েছে এবং সারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা এই বড়দিন উৎসবে মেতেছেন তাদের চার্চের সামনের একটি ঘটনা এবং একই সাথে বাংলাদেশের এখন বর্তমান যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সবথেকে বড় বিষয় যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পরে বাংলাদেশে ফিরছেন। 300 ফিট সহকারে দেশের বিভিন্ন প্রান্তে সেই উৎসব আয়োজন চলছে এবং বারবারই কিন্তু বলা হয়েছিল যে তারেক রহমানের বাংলাদেশে ফেরাকে ঘিরে কী ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বারবারই আশ্বস্ত করা হয়েছে যে নিরাপত্তায় কোনো ধরনের কমতি রাখা হয়নি, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং বিশেষ করে রাজধানী নিরাপত্তা সর্বোচ্চ করা হয়েছে। কিন্তু এরপরেই অর্থাৎ তারেক রহমান আগামীকাল দুপুরে সকাল নাগাদ 11:50 তিনি ফিরবেন। এর আগে এরকম একটি ঘটনা ঘটে গেছে। সেই ঘটনায় আসলে সরকারের এখন পর্যন্ত ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদের কর্মকর্তা রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তারা আসলে কি বলবেন, কি ব্যাখ্যা দিবেন সেটি তারা বলতে পারেন। কিন্তু এরই মধ্যে
এই বিভাগের অর্থাৎ রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান এসেছেন ঘটনাস্থলে। আরও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এসেছেন। মাসুদুর রহমান কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে তারা ঘটনা ঠেকাতে পারেননি, কিন্তু অপরাধী যারা আছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পারবেন, কারণ পুরো এলাকাটি অর্থাৎ পুরো ঢাকা শহর সিসি ক্যামেরার আওতায় রয়েছে। সে কারণে অপরাধীদের খোঁজার জন্য, এরই মধ্যে শনাক্ত করার জন্য এবং গ্রেপ্তারের জন্য তারা কার্যক্রম শুরু করেছেন। বিভিন্ন এলাকার সিসিটিভির ফুটেজ তারা সংগ্রহ করেছেন, সেই কার্যক্রম চলছে। সিআইডির টিম এখানে এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে সিআইডির টিম এই এলাকায় কাজ করছে এবং সেই কাজ শেষে তারা নিশ্চয়ই বিভিন্ন আলামত সংগ্রহ করবেন এবং যারা এখানে ঘটনাস্থলে আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। ঘটনাস্থলের যারা এই দোকানে বসেছিলেন অর্থাৎ আশেপাশে অবস্থান করছিলেন তারা জানিয়েছেন যে ব্যক্তি অর্থাৎ সিয়াম যিনি নিহত হয়েছেন এই ঘটনায়, তিনি এখানে দাঁড়িয়ে চা খাওয়ার জন্য অপেক্ষা করছিলেন এবং চায়ের দোকানটি দেখতে পাচ্ছেন যে এখন বন্ধ রয়েছে। পাশেই সেই ফ্লাইওভার, মগবাজার ফ্লাইওভার, ধারণা করা হচ্ছে যে ফ্লাইওভারের উপর থেকেই মূলত এই ককটেলটি ছোড়া হয়েছে। অনেকেই বলছেন এটি বোমা বিস্ফোরণ, কিন্তু বোমা বিস্ফোরণের যে ধরনের আলামত থাকে বা একটি বোমা বিস্ফোরিত হলে যে ধরনের আশেপাশে ধ্বংসস্তূপ বা ধ্বংসযজ্ঞ চালায়, আমরা সেরকম আলামত দেখতে পাইনি। একেবারেই রক্তে ভেসে যাচ্ছে যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই চিত্র আমরা নিশ্চয়ই দেখাতে পারবো না ক্যামেরায়, কিন্তু আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি। এরই মধ্যে সিআইডির টিম ঘটনাস্থলে এসে ককটেলের যে আলামতগুলো রয়েছে সেই ককটেলের আলামতগুলো তারা সংগ্রহ করছেন, যে এটি কোন ধরনের বিস্ফোরণ, এর বাইরেও আরও আছে কিনা। কিন্তু আমরা এখন পর্যন্ত অভিজ্ঞতা থেকে যতটুকু আমরা বিভিন্ন জায়গাতে ককটেল বিস্ফোরণের ঘটনা দেখেছি সেরকম জিনিসগুলোই আমরা আমাদের চোখে পড়েছে। এরপরেও শুধু ককটেল নয়, আরও কোনো ভারী কোনো জিনিস ছিল, সেটি নিশ্চয়ই আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যে। অনেক উৎসুক মানুষ এখানে জড়ো হয়েছে, একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারাও এখানে এসেছেন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সেই সংসদের গেট এবং চার্চের গেট একই জায়গাতে, সেই গেট বরাবর লক্ষ্য করেই এই ঘটনা ঘটানো হয়েছে। এবং এই হামলায় একটি ব্যাপারই বারবার ঘুরে ফিরে আসছে যে নিরাপত্তা, ঢাকা শহরের নিরাপত্তা কতটুকু, দেশের নিরাপত্তা আসলে কতটুকু, সাধারণ মানুষ যারা আছেন তারা নিরাপদ বোধ করছেন কিনা। অর্থাৎ সাধারণ মানুষ একেবারেই কোনো ধরনের হরতাল কর্মসূচি নেই, বিরোধী দলগুলোর কোনো ধরনের কর্মসূচি নেই, নিরবিচ্ছিন্ন একটি স্বাভাবিক একটি দিন, অন্য দিনের চেয়েও বেশি উৎসবমুখর। কারণ একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে আসছেন, দলীয় নেতাকর্মীরা বিএনপির তারা একদিকে কাজ করছেন, তারা তাদের মতো করে কাজ করছেন। আবার অন্যদিকে বড়দিনের উৎসব কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে, এরই মধ্যে বড়দিনের আয়োজন শুরু হয়েছে এবং বড়দিনের সেই আয়োজন চলছে। এরই মধ্যে চার্চের সামনে এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সামনে তারেক রহমান ঠিক আসার আগের দিনে এরকম একটি ঘটনা সার্বিকভাবে সরকারকে কিছুটা হলেও প্রশ্নের মুখে ফেলবে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েকদিনে যে ধরনের বার্তা দিয়েছে, যে ধরনের কড়াকড়ির কথা বলেছে, ডিএমপির অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা নিরাপত্তা নিয়ে বারবারই কথা বলছিলাম যে তারেক রহমানের আসা উপলক্ষে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিনা। সামনে বড়দিন রয়েছে, 31 রয়েছে, অর্থাৎ বেশ কয়েকটি উৎসব ডিসেম্বরের শেষ সময়টাকে ঘিরে, সেই দিনগুলোর আগে কোনো ধরনের কোনো জটিলতা তৈরি হবে কি না। অর্থাৎ 24শে ডিসেম্বর চলছে, আমরা দেখতে পাচ্ছি যে ডিএমপির বড় কর্মকর্তারা এখানে এসেছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই, আমরা নিশ্চয়ই তারা কথা বলবেন। আমরা আছি এখানে, যে এর মধ্যে দেখতে পাচ্ছি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার আছেন মাসুদুর রহমান, ডিএমপির আরও কর্মকর্তারা এখানে এসেছেন, তাদের কাছ থেকে একটু আনুষ্ঠানিকভাবে জানতে চাই। এই পর্যায়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে কারা হতে পারে? আমরা এখানে প্রাথমিকভাবে আসলাম, আসার পরে আমরা এখানে যে সিসিটিভি ফুটেজ আছে এগুলো কালেক্ট করি, আর এই পাশে যেটা যে টাইমিংটা আমরা দেখি, টাইমিংটা দেখার পরে উপরে বাইক যোগে কে বা কারা গিয়েছে সেই সমস্ত বিষয়গুলো শনাক্ত করি। আর প্রাথমিক অবস্থায় আমাদের কিছু আশেপাশে থেকে তথ্য আমরা কালেক্ট করার পরে আমরা ফাইনালি আমরা বুঝতে পারবো যে কখন কিভাবে কারা ঘটাইছে, কেন ঘটালো, এসব বিষয় দিয়ে আমাদের তদন্তের মাধ্যমে এটা সিআইডি টিম এসেছে এখানে। সিআইডি টিম আসার পরে এরা ক্রাইম সিনটা তাদের হেফাজতে নিয়েছে
এবং আমাদের সিটিটিসি থেকে যে এই ধরনের এক্সপার্ট যারা তারা এসেছেন, বোম ডিসপোজাল ইউনিট এসেছেন, এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো যে কী ধরনের বিস্ফোরক ছিল। এটা অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি সেটা আপনার এই মুক্তিযোদ্ধা সংসদের এই সাইডে চায়ের দোকানের পাশে, এইখানেই আমরা পিওটা পেয়েছি। আমরা এটাকেই টার্গেট করে আমরা আমাদের ইনভেস্টিগেশনের কার্যক্রমগুলো করছি। ওকে ওকে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা শুনছিলাম আচ্ছা, আমরা শুনছিলাম যে এরই মধ্যে তারা কথা বলছিলেন যে অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে তারা গ্রেপ্তারের যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থাগুলো তারা নিচ্ছেন। এবং মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের কথা বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সামনে কথাটাই তারা বলছেন যে গণমাধ্যম যেন এই কথাটি বলে। চারশো একসাথে রয়েছে, এটি আসলে অস্বীকার করার সুযোগ নেই। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই অপরাধী তাদেরকে কত দ্রুত সময়ের মধ্যে আটক করতে পারবে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে, কী উদ্দেশ্যে ঘটিয়েছে, এই ঘটনার মোটিভ কি, সেই বিষয়গুলো নিশ্চয়ই দ্রুত সময়ের মধ্যে আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা বলেছে এবং আমরা আশেপাশে যারা আছে প্রত্যক্ষদর্শী তাদের সাথেও কথা বলেছি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত মগবাজারের সবশেষ তথ্য। একজন নিহত হয়েছে, ককটেল বিস্ফোরণ বলেই আমরা এখন পর্যন্ত মনে করছি। এর বাইরে তদন্ত চলছে, তদন্তের পরই আসলে বাদবাকি যে আনুষ্ঠানিকতা এবং যে তথ্যগুলো আসবে সেগুলো নিশ্চয়ই আমরা দর্শকদের চ্যানেল ওয়ানের পর্দায় আবারও জানিয়ে দিতে পারবো।